আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রু আইজ। আগের ভিডিওতে এলিটদের গোপন ডেরার কথা বলেছিলাম। মাটির নিচে তাদের তৈরি করা বিলাসবহুল রাজপ্রাসাদগুলোর কথা বলেছি, যেগুলো তারা একটি বিশেষ সময়ের বিশেষ পরিস্থিতির জন্য তৈরি করে রেখেছে। সারা বিশ্বে কঠিন সংকটময় পরিস্থিতি তৈরি হলে, যেই পরিস্থিতি আসলে তাদেরই তৈরি, তখন তারা ওই সমস্ত ডেরায় গা ঢাকা দেবে। গ্লোবাল এলিটরা চরমতম অর্থনৈতিক সংকটের মুহূর্তে ৯৯% দুর্ভিক্ষ কবলিত মানুষ যখন তাদের রাজপ্রাসাদগুলোতে হানা দেবে, তখন তারা গা ঢাকা দেবে। এমনটাই ভিভোস গ্রুপের মালিক ভিসিনো বলেছিলেন। তো ভিডিওটি যেদিন পোস্ট করেছিলাম তার দুদিন পরে আমেরিকায় এক অভূতপূর্ব পরিস্থিতি সৃষ্টি হয়। পুলিশ কর্তৃক নৃশংসভাবে এক কৃষ্ণাঙ্গ হত্যার কারণে ব্যাপক বিক্ষোভে ফেটে পড়ে আমেরিকার মানুষ। এখনও সে বিক্ষোভ অব্যাহত। বিদ্রোহীদের ভয়ে ওই সময় ডোনাল্ড ট্রাম্প এরকমই একটা বিলাসবহুল ডেরায় গা ঢাকা দিয়েছিল কয়েক ঘন্টার জন্য, আর সেই খবর ছড়িয়েও পড়ে। কিন্তু সেই ডেরা সম্পর্কিত খবর কিছু সময়ের মধ্যেই ধামাচাপা দিয়ে দেওয়া হয়, কারণ কৌতূহলী মানুষ ওই ডেরাগুলো সম্পর্কে তথ্য খুঁজতে আরম্ভ করেছিল। এই ভিডিওটিকেও রেস্ট্রিক্টেড করে দেওয়া হয় এবং এই সম্পর্কিত যাবতীয় ভিডিওকে। এর একটাই কারণ হতে পারে, এই ডেরাগুলোর খবর যাতে মানুষের কাছ থেকে গোপন রাখা যায়, ডেরায় যাতে হামলা না হয়। এই ভিডিওতে এন্ড টাইমসের উদ্ভূত পরিস্থিতির জন্য এলিটরা আরও যে ব্যবস্থাগুলো নিয়ে রেখেছে সেগুলো সম্পর্কে বলবো। পৃথিবীর অত্যন্ত দূরবর্তী বিচ্ছিন্ন একটি জায়গায় বিল গেটস একটি প্রজেক্টে ইনভেস্ট করছেন। সেটা অত্যন্ত কৌতূহল জাগাতে পারে। জায়গাটি নরওয়ে ও নর্থ পোলের মাঝামাঝি আর্কটিক সার্কেলের উপরে অবস্থিত একটি আইল্যান্ডের বরফাবৃত পাহাড়ে আছে। এই পাহাড়ের ভিতরে একটি ব্যাংক আছে, তবে এই ব্যাংকে টাকা পয়সা সোনা রূপা এসব কিছু নেই। এই ব্যাংকে কোল, অয়েল বা অন্যান্য মূল্যবান খনিজ দ্রব্য এসবও নেই। এখানে যেটা আছে সেটা হলো ফসলের বীজ। নরওয়ের স্ভালবার্ডে অবস্থিত একটি ব্যাংক, যেটার নাম স্ভালবার্ড গ্লোবাল সিড ভল্ট। এর আরেকটি নাম হলো ডুমসডে সিড ভল্ট। নর্থ পোল থেকে প্রায় ১১০০ কিলোমিটার দূরে অবস্থিত এই ব্যাংকে সারা পৃথিবী থেকে সব রকম ফসলের বাড়তি বীজ এবং বিভিন্ন প্রকার বিলুপ্তপ্রায় বীজ সংরক্ষণ করা হচ্ছে -১৮°C তাপমাত্রায়। তাহলে এরকম ব্যাংক অলরেডি থাকা সত্ত্বেও কেন নরওয়েতে ব্যাংকটি তৈরি করা হলো? এই সিড ভল্টটি পাহাড়ের ভিতরে ১৫০ মিটার গভীরে তৈরি করা হয়েছে। বিস্ফোরক প্রতিরোধী দুটি দরজা, তার সাথে মোশন সেন্সার্স, দুটো এয়ারলক এবং ১ মিটার পুরু স্টিল রেনফোর্সমেন্ট কংক্রিট দিয়ে তৈরি এই ভল্টটিতে ৩টি চেম্বার আছে। এই চেম্বারগুলো সারা পৃথিবীর ৩০ লক্ষ বিভিন্ন প্রকার বীজ প্রিজার্ভ করে রাখবে। শুধু বর্তমান সময়েরই বীজ নয়, বহু প্রাচীন সময়ের দুর্লভ বীজও এখানে জমা করে রাখা থাকবে। বর্তমানে এই ব্যাংকে ১০ লক্ষেরও বেশি বিভিন্ন প্রকার বীজ সংরক্ষিত আছে, যার মধ্যে প্রায় ২ লক্ষ রকমের চালের বীজ আছে। তো এই সিড ভল্ট তৈরির উদ্দেশ্য হিসাবে বলা হচ্ছে, এটা সেই সংকটময় পরিস্থিতি যখন আসবে পৃথিবীতে, পারমাণবিক যুদ্ধের কারণে বা অন্য কোনো কারণে, যখন ফসলের বীজ ধ্বংস হয়ে যাবে, চাষিরা বীজ পাবে না, তখন এই ভল্ট ত্রাতা হিসাবে এগিয়ে আসবে। আর এটার আরেকটি লক্ষ্য হলো সারা পৃথিবীর সিড ডাইভার্সিটি অর্থাৎ বীজের বৈচিত্র্য সংরক্ষণ করা। সাধারণভাবে এই সিড ভল্ট সম্পর্কে এই তথ্যই দেওয়া হবে আপনাকে। ২০০৮ সালে এই সিড ভল্ট উদ্বোধন করা হয়েছিল। বলা হয় এটা ১৯৮০ সালে ক্যারি ফাউলারের মস্তিষ্ক প্রসূত ছিল, যেটা ইউএন বা জাতিসংঘ ২০০১ সালে ইন্টারন্যাশনাল সিড ট্রিটির মাধ্যমে বাস্তবে রূপ দেয়। তারা বলছে তারা এটা এন্ড টাইমস বা ডুমসডেতে চরম ক্রাইসিস যখন তৈরি হবে সেই সময়ের জন্য বানানো হয়েছে। কিন্তু এরকম ব্যাংক সারা পৃথিবী জুড়ে আরও অনেক আছে। সারা বিশ্বে এই মুহূর্তে ১৭০০টি বিভিন্ন প্রকার জিন ব্যাংক আছে, যেগুলো বিভিন্ন প্রকার বীজ সংগ্রহ ও সংরক্ষণ করে থাকে। আপাত দৃষ্টিতে এই গ্লোবাল সিড ভল্টকে মনে হতে পারে যে অত্যন্ত মহৎ উদ্দেশ্যে বানানো হয়েছে।
যারা পৃথিবীর মানুষকে দুর্যোগের হাত থেকে বাঁচানোর জন্য চেষ্টা করছে। কয়েকবার কয়েকটি দেশ এই সংরক্ষিত বীজ ব্যবহারও করেছে। তবে তারপরও প্রশ্ন থেকেই যাচ্ছে, প্রশ্ন উঠছে তাদের উপর যারা এই ভল্ট তৈরির পিছনে কাজ করছে। নর্মালি আপনি যদি এই সম্পর্কে জানতে চান তাহলে আপনাকে বলা হবে এই সিড ভল্টটি নরওয়ের গভর্নমেন্টই তৈরি করছে এবং রক্ষণাবেক্ষণ করছে, কিন্তু এটা সত্য না। আসলে যারা এর পিছনে অর্থ ঢালছে তারা হলো বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, রকাফেলার ফাউন্ডেশন, মনস্যান্টো, সাইজেন্টা, পায়োনিয়ার হাইব্রিড ইন্টারন্যাশনালের মতো জিএমও কোম্পানিগুলো, এছাড়া ইউএনের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এবার সন্দেহ সৃষ্টির কারণগুলো বলছি। প্রথমে কোম্পানিগুলো সম্পর্কে একটু বলে নিই। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, আমরা অনেকেই এর নাম শুনেছি। পৃথিবীর অন্যতম প্রভাবশালী একটি বেসরকারি সংস্থা যারা তাদের দাবি অনুযায়ী সারা পৃথিবীতে মানুষের সেবামূলক কাজ করে থাকে। আমার আগের ভিডিওগুলো যদি দেখেন তাহলে সেই কাজগুলো সম্পর্কে আন্দাজ করতে পারবেন। এরপর রকাফেলার ফাউন্ডেশন, এই নামটি 13টি এলিট ইলুমিনাতি ব্লাড লাইনের মধ্যে পাবেন, আগেই অনেক ভিডিওতে বলেছি। তো এই অর্গানাইজেশনটির মোটো হলো সলভিং গ্লোবাল চ্যালেঞ্জেস উইথ লাস্টিং ইম্প্যাক্ট। তো এরা বলছে এরা পৃথিবীর সমস্যা দূর করে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলার মাধ্যমে। কোন সমস্যা এরা দূর করে? যেগুলো ক্লাব অফ রোম তৈরি করে। এই নামটি এতটাই কন্ট্রোভার্সিয়াল বা বিতর্কিত যে কোনো প্রজেক্টে এরা কাজ করলেও এদের নাম লুকিয়ে রাখা হয়। এদের দাবি অনুযায়ী এরা বিশ্বের সমস্ত নারী পুরুষের স্বাস্থ্য, খাবার, অর্থনৈতিক সচ্ছলতা এসবের ব্যবস্থা করার লক্ষ্যে কাজ করছে। এত ভালো ভালো কাজ করছে, অথচ এই অর্গানাইজেশনটির নাম কেন লুকিয়ে রাখা হয়? কেন গভর্নমেন্ট বা মিডিয়া এই অর্গানাইজেশনটির নাম সেভাবে নেয় না? অদ্ভুত ব্যাপার। এবার মনস্যান্টো কোম্পানি, আমেরিকার একটি অ্যাগ্রোকেমিক্যাল এবং এগ্রিকালচারাল বায়োটেকনোলজিক্যাল কর্পোরেশন, যেটা 1901 সালে প্রতিষ্ঠিত হয়। 1970-এর দশকে এটি সারা পৃথিবীর একটি অন্যতম বৃহৎ জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড বা মডিফাইড অর্থাৎ জিনগত পরিবর্তন করে তৈরি করা ফসল উৎপাদনকারীতে পরিণত হয়ে যায়। বর্তমানে সারা পৃথিবীতে জিএমও ফুড সরবরাহকারী কয়েকটি বড় কোম্পানির মধ্যে একটি। এটিও অত্যন্ত বিতর্কিত একটি কোম্পানি। এরপর আছে সাইজেন্টা, এটি সুইজারল্যান্ডের একটি কোম্পানি। এটিও অ্যাগ্রোকেমিক্যাল অর্থাৎ হার্বিসাইডস, পেস্টিসাইডস প্রস্তুতকারক এবং বীজ প্রস্তুতকারক একটি কোম্পানি, যারা সারা বিশ্বে এসব সরবরাহ করে থাকে। পায়োনিয়ার হাইব্রিড ইন্টারন্যাশনাল, এটিও মনস্যান্টো সাইজেন্টার মতোই একটি বড় কোম্পানি, যারা বীজ ও জিএমও প্রস্তুত করে সারা পৃথিবীতে সরবরাহ করে। জন এইচ ডেভিস, যিনি আমেরিকার প্রেসিডেন্ট ডোয়াইট ডি আইসেনহাওয়ার এর সময়কার অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার সেক্রেটারি ছিলেন, ইনি 1956 সালে হার্ভার্ড বিজনেস রিভিউয়ের একটি আর্টিকেলে ঘোষণা দিয়েছিলেন, দ্য অনলি টু সলভ দ্য সো কল্ড ফার্ম প্রবলেম ওয়ান্স অ্যান্ড ফর অল অ্যান্ড অ্যাভয়েড কাম্বারসাম গভর্নমেন্ট প্রবলেমস ইজ টু প্রোগ্রেস ফ্রম এগ্রিকালচার টু এগ্রি বিজনেস। অর্থাৎ কৃষি সংক্রান্ত সমস্ত সমস্যার চিরদিনের মতো সমাধান করতে এবং গভর্নমেন্টের কষ্টকর সমস্যার সমাধান করতে এগ্রিকালচারকে এগ্রি বিজনেসে পরিণত করতে হবে। যে কোম্পানিগুলোর কথা বললাম এরা এই এগ্রি বিজনেসই করে। সেই ব্যবসা কীরূপ সেটা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। জিএমও বীজ বা ফসল কেন বাজারে আনা হলো, আর কবে থেকেই বা সম্পূর্ণ বাজার এরা দখল করে নিল। প্রথমত, এই জেনেটিক্যালি মডিফাইড বীজগুলো কৃষকদেরকে বিক্রি করে এই কোম্পানিগুলো, যেগুলোকে ফার্স্ট জেনারেশন বীজ বলা হয়। এরপর এই বীজ থেকে উৎপন্ন ফসলের থেকে যে বীজ পাওয়া যায় অর্থাৎ সেকেন্ড জেনারেশন বীজ, তাতে আর ফার্স্ট জেনারেশন বীজের মতো উৎপাদন ক্ষমতা থাকে না। তাই সেই বীজ আর দ্বিতীয়বার ব্যবহার করা যায় না। আর তখন কৃষকদের বেশি উৎপাদন ক্ষমতা সম্পন্ন ফার্স্ট জেনারেশন বীজ এই কোম্পানিগুলোর থেকেই কিনতে হয় বাধ্য হয়ে। এইভাবে অবৈধ বিশাল মার্কেট তৈরি করে রেখেছে এরা। দ্বিতীয়ত, এই জিএম বীজ থেকে ফলনের জন্য প্রচুর পরিমাণে হার্বিসাইডস অর্থাৎ উদ্ভিদনাশক, পেস্টিসাইডস অর্থাৎ কীটনাশক দেওয়ার প্রয়োজন হয়, যেগুলো এই কোম্পানিগুলোই সারা বিশ্বে সব চাষিদেরকে সরবরাহ করে থাকে। এখানেও বিশাল মার্কেট।
তৃতীয়ত, এইভাবে হাইব্রিড ফসল চাষাবাদের ফলে মাটির উর্বরতা কমে যায়, ফলে যেসব ফসল স্বাভাবিকভাবে ফলতো সেগুলো আর ফলতে পারে না। কৃষকদের নিরুপায় হয়ে তাদের তৈরি করা এই রকম পদ্ধতিগুলোর উপরই নির্ভরশীল থাকতে হয়। এর ফলে আরেকটা যেটা হয়, ফসলের বৈচিত্র্য কমে যায়, বীজের বৈচিত্র্য কমে যায়, যেটাকে সিড ডাইভার্সিটি বলা হয়, একটু আগে যেটা বলেছিলাম। অর্থাৎ বিভিন্ন প্রকার ফসলের উৎপাদনের হার কমে যায়। 1950 সালে সারা বিশ্বে যত প্রকার ফসলের চাষ করা হতো, বর্তমানে তার 10%ও চাষ করা হয় না। অর্থাৎ 90%-এর উপর সিড ডাইভার্সিটি নষ্ট করে দেওয়া হয়েছে, ফসলের বৈচিত্র্য নষ্ট করে দেওয়া হয়েছে। এই সব কোম্পানিগুলো জিএম ফসলের চাষাবাদকে গ্রিন রেভলিউশন বলে, যেটা খুব হাস্যকর। আসলে এরা যেটা করেছে সেটা কয়েকটি কর্পোরেট মাল্টিন্যাশনাল কোম্পানির হাতে অত্যন্ত সীমিত সংখ্যার কিছু ফসলের একটি ফুড চেইন কন্ট্রোল করার ক্ষমতা দিয়ে দিয়েছে। আর সিড ডাইভার্সিটি অথবা ফসলের বৈচিত্র্যকে ধ্বংস করেছে। জিএমও ফুডের শরীরের উপর মারাত্মক প্রভাবের কথা এখনো বলিনি, অন্য ভিডিওতে এটা নিয়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন এই সমস্ত কোম্পানিগুলোর কারণে সিড ডাইভার্সিটি বা বীজের বৈচিত্র্য সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। আবার এরাই নরওয়েতে সিড ভল্ট তৈরি করে বলছে, আমরা এই সিড ভল্ট তৈরি করেছি সিড ডাইভার্সিটি বজায় রাখার জন্য। এটা কিরকম লেভেলের হিপোক্রেসি, ভণ্ডামি! একাধারে যারা সারা বিশ্বের মানুষকে ক্ষতিকারক জিএমও ফুড খাওয়াচ্ছে, তারাই বলছে কঠিন সময় এলে আপনাকে আমাকে সারা বিশ্বের মানুষকে এই সিড ভল্ট থেকে নাকি তারা বাঁচাবে। এটা কি সামান্যতম বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে আপনার? সুনান ইবনে মাজার একটি হাদিসে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে দাজ্জাল খাবার এবং পানীয় বহন করবে তার সাথে। এই হাদিসটি অনুযায়ী দাজ্জাল কোনো বিশাল দানবাকৃতির এমন কেউ হবে যে পর্বত পরিমাণ খাবার ও জল বহন করে নিয়ে যাবে। ব্যাপারটা কিন্তু এরকম নয়, যদিও অনেকে এরকমও বলে থাকে। আসলে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি রূপক অর্থে বলেছিলেন। খাবার সাথে নিয়ে যাবে, অর্থাৎ সারা বিশ্বের খাবারের উপর তার নিয়ন্ত্রণ থাকবে। সেই নিয়ন্ত্রণ কিভাবে থাকবে সেটা এই ভিডিওটি দেখেই উপলব্ধি করতে পারছেন নিশ্চয়ই। অলরেডি দাজ্জাল এই খাবার তার সাথে বহনও করছে।